information, additional information, and that explains a certain thing. এক্সাম্পল যদি বলি আমরা, অ্যাডিশনাল ইনফরমেশন বলতে কি, ধরো এরকম বললাম যে আই উইল টেল ইউ দ্য ফার্স্ট থিং হুইচ আই রিমেম্বার। আই উইল টেল ইউ দ্য ফার্স্ট থিং হুইচ আই রিমেম্বার। আর যদি আমরা দ্যাট ইউজ করি, আই এম টকিং অ্যাবাউট ট্রাফিক ম্যানেজমেন্ট দ্যাট ফর্মস এ পার্ট অফ হিজ ডিউটিস। মানে দ্যাটের ক্ষেত্রে কোনো রকম মানে কোনো কিছু একটা ব্যাখ্যা করছে আর কি, কোনো কিছু একটা বিষয় সম্বন্ধে ব্যাখ্যা দিচ্ছে সেরকম টাইপের। আর হুইচ সাধারণত আমরা কোনো এক্সট্রা কোনো তথ্য পেতে আর কি ইউজ করে থাকি। সেই হিসেবে দুটো এক্সাম্পল লিখে রাখো। আই উইল টেল ইউ দ্য ফার্স্ট থিং হুইচ আই রিমেম্বার। আই উইল টেল ইউ দ্য ফার্স্ট থিং হুইচ আই রিমেম্বার। আর দ্যাট দিয়ে বলছি, I am talking about traffic management. I am talking about traffic management that forms FORMS, that forms টকিং অ্যাবাউট এর পরে কি বললেন স্যার? traffic management that forms a part of his duties. হলো? স্যার এটা একটু বুঝিয়ে দিন একটু, আমি বুঝতে পারিনি। মানে যদি বলা হয় যে আই এম টকিং অ্যাবাউট ট্রাফিক ম্যানেজমেন্ট হুইচ ফর্ম, ওটাও যদি হুইচ বসানো হয় তাহলে কি হতো আমি সেটা বুঝতে মানে পারছি না। এখন ব্যাপারটা কি হয়, যদি হুইচ এখানে তুমি ইউজ করো, তাহলে এখানে তো কোনো অ্যাডিশনাল ইনফরমেশন নেই, যেটা কিনা তোমার আগেরটাই ছিল যে আমি যা মনে করে বলতে পারবো সেটা তোমাকে বলবো, সেটা যেরকম আমি তোমাকে এক্সট্রা কিছু বলবো। আর এখানে কিন্তু মানে ঠিক সেই অর্থে বোঝাচ্ছে না আর কি। এখানে বলতে চাইছি যেটা, যে তোমার ট্রাফিক ম্যানেজমেন্টের সম্বন্ধে বলছি, যেটা তার একটা ডিউটির মধ্যে পড়ে। হ্যাঁ, এরকম। সেরকম আরেকটা এক্সাম্পল দিলে তুমি হয়তো বুঝতে পারবে, বা এরর, ধরো এরর কারেকশনই দিচ্ছি আমি। ধরো এরকম একটা যদি সেন্টেন্স তোমাকে বলা হয়, দাঁড়াও আমি একটা খুঁজে বার করি। দিস ইজ নট দ্য সেন্স, ঠিক আছে, দিস ইজ নট দ্য সেন্স দ্যাট কনসার্ন, সরি আমি ভুল বললাম, দিস ইজ নট দ্য সেন্স ড্যাশ কনসার্নস আস হেয়ার। দিস ইজ নট দ্য সেন্স ড্যাশ কনসার্নস আস হেয়ার। এখানে তুমি কি ইউজ করবে? দ্যাট হবে কনসার্ন ড্যাশ দিয়ে কনসার্নস আস হেয়ার। দ্যাট হবে না স্যার? হ্যাঁ দ্যাট হবে। হ্যাঁ দ্যাট হবে, কারণ এখানে তো কোনো অ্যাডিশনাল কিছু ইনফরমেশন নেই, সেই জন্য এখানে হুইচ ইউজ করা যাবে না। এখানে বলতে হবে দিস ইজ নট দ্য সেন্স দ্যাট কনসার্নস আস হেয়ার। এখানে কিন্তু হুইচ ইউজ করা যাবে না, মানে অ্যাকচুয়ালি সেন্টেন্সটা হুইচ দিয়ে আছে, ভুলটা ধরতে হতো আর কি। তো সেইখানে আমি ওই জন্য ড্যাশ দিয়ে দিলাম। তোমরা বললে যে এখানে ইয়ে হবে, কি বলে, দ্যাট হবে। মানে দ্যাটের ক্ষেত্রে কোনো কিছু এক্সপ্লেন করছে, আর হুইচের ক্ষেত্রে কোনো কিছু যুক্ত করছে, আরো কিছু যুক্ত আছে। করছে, এক্সট্রা এক্সট্রা কিছু তথ্য বা কিছু দিচ্ছে। ঠিক আছে, তাহলে নেক্সট পয়েন্টটায় যাচ্ছি এবার। আর আপাতত আমার চোখে পড়ছে না, আমি পড়লে আবার বলছি, এরকম দ্যাট হুইচ কেস যদি আর থেকে থাকে। পরের পয়েন্টটা দেখো,
আমার কথা কি শুনতে পাচ্ছ তো পরিষ্কার? না, তোমাদের অনেকের ভয়েস কিন্তু খুব ফ্লাকচুয়েট করছে। নার্গিস, সুনন্দার ভয়েস খুব কেটে কেটে আসছে। হ্যাঁ আমার স্যার, আমরা তো নেটওয়ার্কের শুনতে প্রবলেম? পাচ্ছি। আপনার ও, আপনার কথাগুলো একটু আস্তে আস্তে শুনতে পাচ্ছি। আস্তে শুনতে পাচ্ছ? কেন, আমি তো হ্যাঁ জোরেই স্যার। বলছি গো। হ্যাঁ, আসলে আমি চিৎকার করে কথা বলি তো ওই জন্য। দাঁড়াও দেখি, আমি আমার হেডফোনের প্রবলেম হতে পারে। লুসি প্রতিদিন বলে জয়েন হচ্ছে না, ও কোথায় থেকে জয়েন করে কে জানে। কিন্তু আমার তো এখানে সবাই জয়েন করলো, ও আবার জয়েন হতে পারছে না কোনো। দেখো তো, দেখো তো এইবারে কথা বললে কি একটু বেশি পরিষ্কার হচ্ছে? হ্যাঁ স্যার, একদম পরিষ্কার শুনতে পাচ্ছি। তাহলে মনে হয় আমার হেডফোনে কোনো প্রবলেম হতে পারে। ঠিক আছে, তাহলে আমি হেডফোনটাকে বাদ দিয়েই করছি ক্লাসটা। আচ্ছা, নেক্সট রুলটা লেখো তাহলে। লুসিকে কেউ একজন বলো না যে এখন জয়েন হতে, তাহলে তো জয়েন হতে পারছে না কেন? জয়েন তো সবাই হলো। নেক্সট রুল বলছি। আহ এবার একটা জিনিস বলি, যে ধরো আমরা সাধারণত জানি, একটু আগেই বললাম যে হু সাধারণত ব্যক্তির ক্ষেত্রে হয় আর হুইচ সাধারণত বস্তুর ক্ষেত্রে হয়। এবার কিছু কিছু কেস রয়েছে যেখানে কিন্তু হু বা হুইচ কোনোটাই হবে না, দ্যাট হবে। হুম সেক্ষেত্রে এটা একটা জিনিস তোমরা আরেকবার একটা জায়গায় নোট বলে লিখে, মানে পরের পয়েন্টেই লেখো, দ্য ফলোয়িং এক্সপ্রেশনস ইউজুয়ালি টেক দ্য ফলোয়িং এক্সপ্রেশনস usually take that in place of who or which. স্যার আরেকবার বলুন না প্রথম থেকে। হ্যাঁ, the following expressions usually take that in place of who or which. মানে who which এর বদলে এই নিম্নলিখিত যে সমস্ত এক্সপ্রেশন আমি এক্ষুনি বলবো সেগুলো হচ্ছে দ্যাট, তারপরে আর কি দ্যাট হিসেবে ইউজ হয়। হু বা হুইচ বসে না, ব্যক্তি হলেও কি বস্তু হলেও কি। যেমন ওখানে একটা কোলন চিহ্ন দিয়ে লেখো, অনলি, এনি, ইট ইজ, অল, আর হচ্ছে সুপারলেটিভস। আবার রিপিট করছি আমি, অনলি, কমা, এনি, কমা, ইট ইজ, কমা, অল, কমা দিয়ে সুপারলেটিভস। অর্থাৎ যে কোনো সুপারলেটিভস এর পরে আমরা দ্যাট ইউজ করব। প্রত্যেকটার একটা করে আমি তাহলে এক্সাম্পল দিয়ে দিচ্ছি। প্রথমে এক্সাম্পল লেখো, হি ইজ দ্য অনলি ম্যান। এবার আমাদের সবার মধ্যে একটা টেন্ডেন্সি থাকবে, ম্যান বলেছে যেহেতু এখানে হু বসানোর, হ্যাঁ, কিন্তু এখানে হবে দ্যাট। হি ইজ দ্য অনলি ম্যান দ্যাট ক্যান ডু ইট। হি ইজ দ্য অনলি ম্যান দ্যাট ক্যান ডু ইট। পরের এক্সাম্পলটা লেখো, এনি ম্যান। এই অনলির নিচে আন্ডারলাইন করে রাখো, এনির নিচে আন্ডারলাইন করে রাখো, যাতে পরে বুঝতে পারো। এনি ম্যান দ্যাট লিসেন্স টু ইউ ইজ আ ফুল। এনি ম্যান দ্যাট লিসেন্স টু ইউ ইজ আ ফুল। লিসেন্স টু ইউ স্যার, তারপর কি বলেন? লিসেন্স টু ইউ। লিসেন্স টু ইউ ইজ এ ফুল, এফ ডবল এল। যে তোমার কথা শোনে সে বোকা। নেক্সট বলছি, ইট ইজ দ্য সেম ওয়াচ। ইট ইজ দ্য সেম ওয়াচ।
that was stolen by him. It is the same watch that was stolen by him. পরেরটা বলছি all that glitters is not gold. All that glitters is not gold. চকচক করলেই শোনা হয়। স্যার আরেকবার বলুন। All that glitters, G-L-I-T-T-E-R-S, glitters is not gold. Next, this is the best, superlative উদাহরণটা দিচ্ছি, this is the best that we can do. This is the best that we can do. ঠিক আছে, তাহলে আমরা only, any, it is, all আর superlatives এর একটা করে উদাহরণ দিলাম। এর পরের রুল লেখো। রুল নাম্বার কত হচ্ছে? 15। হ্যাঁ। হ্যাঁ, each other is used for two, TWO, two. Each other is used for two. Semicolon দাও। One another for more than two. TWO2 তো? TW, হ্যাঁ, for more than two, মানে each other টা দুজনের ক্ষেত্রে ইউজ হয়, one another টা দুইয়ের বেশি হলে ইউজ হয়। যেমন এক্সাম্পল, রাহুল অ্যান্ড রেনু লাভ ইচ আদার। এক্সাম্পল লিখে রাখো, রাহুল অ্যান্ড রেনু লাভ ইচ আদার। আর দে হেল্প ওয়ান অ্যানাদার, দে হেল্প ওয়ান অ্যানাদার। এখানে দেটা দুজন, দুইয়ের বেশি ক্লিয়ার নয়, সেই জন্য আমরা ওয়ান অ্যানাদার ইউজ করি। ধরে নিচ্ছি দুইয়ের বেশি। আচ্ছা, পরে তাহলে পয়েন্টে যাই। রুল নাম্বার 16, the complement of the verb to be, the complement of the verb to be, comma, when it is expressed by a pronoun, when it is expressed by a pronoun, comma, should be in nominative case, should be in nominative case. কি ব্যাপারটা? ধরো যদি কোনো বি ভার্ব আছে, বি ভার্বের পরে তুমি কোনো প্রোনাউন ইউজ করছো, ঠিক আছে, সেটা হচ্ছে ওই ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে, তখন কিন্তু সেটা নমিনেটিভ কেসে ইউজ করতে হবে। মানে কি রকম, যদি আমি যদি তুমি হতাম, আমি ওখানে যেতাম না, ঠিক আছে, তাহলে আমি যদি তুমি হতাম, এটা একটা সেই সাবজাংটিভ মুড বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই নার্গিস, তুমি আবার পরীক্ষার হলে করেও ছিলে উত্তরটা,
এবারে না কি বিসিএস এ মনে হয় এসেছিল। হ্যাঁ, সাবজাংটিভ মুড, যে আমি যদি তুমি হতাম, আমি ওখানে যেতাম না। তাহলে আমি যদি তুমি হতাম কি হবে? ইফ আই ওয়্যার, তুমি হতাম, তাহলে ইউ। এবার ইউটা দিয়ে এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে না, ইউটার তো আর নমিনেটিভ কেস একই হয়। তাহলে আমি যদি সে হতাম বলি, আমি যদি সে হতাম, তাহলে আমি সেখানে যেতাম না। তাহলে ইফ আই ওয়্যার, এখানে কিন্তু ওয়্যার এর আই এর পর ওয়্যার হবে, আর অবজেক্ট হিসেবে বসবে হি, হিম বসবে না, নমিনেটিভ কেস বসবে। নমিনেটিভ কেস কোনগুলো? আই, উই, হি, সি, এগুলো। হুম, দে, এগুলো হচ্ছে নমিনেটিভ, অর্থাৎ যেগুলো আমরা সাবজেক্ট হিসেবে লিখি, সেটা ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে যখন অবজেক্টের ঘরে বসছে, তখন তার রূপটা কিন্তু নমিনেটিভ কেসই হবে। আরো একটা এক্সাম্পল দিচ্ছি, ইট ওয়াজ হি হু ডিড ইট। স্যার আগের ইট ওয়াজ, এক্সাম্পলটা বলুন স্যার। হ্যাঁ, আগের এক্সাম্পলটা লিখে রাখো, ইফ আই ওয়্যার হি, ইফ আই ওয়্যার হি, কমা, আই উড নট গো দেয়ার। তাহলে হি যখন বলছি, এখানে আর দুটো জিনিসই নোট করে রাখো, যে হি তখনই হয় যদি কিনা সেটা হচ্ছে অবজেক্ট হিসেবে বসছে এবং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসছে। আর ওয়্যার কেন হলো আয়ের পর, সেটাও লিখে রাখো, যেহেতু সেখানে সাবজাংটিভ ইচ্ছা মুড। বোঝাচ্ছে তাই নাকি? কোনটা? ওয়্যারটা বলছো? ওয়্যারটা, হ্যাঁ, হ্যাঁ, মানে ইচ্ছা বোঝাচ্ছে, কিন্তু যে ইচ্ছেটা কখনো সম্পূর্ণ হবে না। ঠিক আছে, আমি যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারি, মেয়েদেরকে আমি 5 লাখ টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিতাম। আমি জীবনে ভোটেও দাঁড়াবো না, প্রধানমন্ত্রীও হব না, আর 5 লাখ টাকা দেওয়ার প্রশ্নও নেই। তো সেই রকম আর কি, যে ইচ্ছেটা কখনো সম্পূর্ণ হবে না, সেইগুলোকে বলা হয় সাবজাংটিভ মুড। আমি যদি পাখি হতাম, আমি ডানা মেলে উঠতে পারতাম, এইরকম বাক্য আর কি। আমি তো পাখি হতে পারবো না, আর ডানা মেলে ওড়ার প্রশ্নও নেই। আমরা ডানা মেলে উঠতে গেলে পতন অনিবার্য আর কি। তো সেই রকমই, ইফ আই ওয়্যার হি, আমি তো আর সে হতে পারবো না, প্রত্যেক মানুষ আলাদা, আমি তার মতো হব কি করে? প্রত্যেক মানুষই তা আলাদা। সেই হিসেবে যেটা কখনো পসিবল নয়, এই ধরনের কোনো যদি কিছু সেন্টেন্স বোঝায়, তখন কিন্তু সাধারণত ভার্ব হিসেবে ওয়্যার বসে, মানে প্লুরাল ভার্ব বসে সাবজেক্টের পরে। সে আই থাকুক ওয়্যার বসবে, হি থাকলেও ওয়্যার বসবে। এটা হচ্ছে সাবজাংটিভ মুড বলা হয় এগুলোকে। হুম, হয়তো তুমি এখন এক্সপ্রেস করলে যে ইস, আমি যদি এই গরমে দার্জিলিং যেতে পারতাম, হয়তো আমার পক্ষে পসিবল নয় এই সময় যাওয়া, কিন্তু তাও আমি আমার ইচ্ছে প্রকাশ করছি, যদি যেতে পারতাম খুবই ভালো হতো, ঠান্ডা। তখন ইফ আই ওয়্যার গোয়িং টু দার্জিলিং নাও, তখন বলতে হবে সেন্টেন্সটা এইভাবে, আই ওয়াজ করা যাবে। হুম, এটা এটা অন্য নিয়ম, এটার সঙ্গে এটার কোনো নেই। এটা আমরা প্রোনাউনের নিয়ম করছি যেটা, সেখানে আমরা বলছি কি যে ইফ আই ওয়্যার, এরপরে যদি কোনো সেন্টেন্স মানে কোনো ওয়ার্ড লিখি, মানে তখন কিন্তু হি লিখতে হবে, অর্থাৎ নমিনেটিভ কেস লিখতে হবে। ইফ আই ওয়্যার হিম করা যাবে না। হুম, আরো একটা এক্সাম্পল লিখে রাখো, ইট ওয়াজ হি হু ডিড ইট। এটা একটা আমি এক্সাম্পল দিয়ে দাও। আরো একটা একটু বলতে বলবো তোমাদেরকে। সেকেন্ড এক্সাম্পলটা কি? ইট ওয়াজ হি হু ডিড ইট। ইট ওয়াজ হি হু ডিড ইট। এখানে যেটা দেওয়া আছে, একটা কোশ্চেন দেওয়া আছে, সেটা খুবই ইজি, হয়তো তোমরা বলে ফেলবে। আমি এখন আর অন্য কিছু খুঁজে পাচ্ছি না। 1 মিনিট দাঁড়াও, আমি একটু দেখি। আচ্ছা বলো, আমি একটা সেন্টেন্স বলছি, এখানে ভুল কোথায় আছে খুঁজে বার করবে। হ্যাঁ, ওয়াজ ইট হিম হু গট ইনজিওর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট দিস মর্নিং? ওয়াজ ইট হিম হু গট হি ইনজিওর্ড? হবে স্যার। হি হবে। হ্যাঁ, ওয়াজ ইট হি হবে।
ওয়াজ ইট হিম হবে না, ওয়াজ ইট হি হবে। আরো একটা বলছি, ইফ এটাও সোজা একই। ইফ আই ওয়ার হিম, এই দুটোই আছে আর কি। ইফ আই ওয়ার হিম আই উড হ্যাভ টট দোজ চিটস এ লেসন। ইফ হি আই ওয়ার হবে। হবে হি হবে, ইফ আই ওয়ার হি। সাধারণত এইগুলোই দেবে, হিমটাকেই হি করে, ইউ তো আর বোঝা যায় না, সেই জন্য হির ওপরেই বেশি জোর দেয় আর কি। পড়লে হি দিয়েই পড়ে সাধারণত। দুটোই পড়েছে পরীক্ষায়, দুটোই সব হি দিয়ে আর কি। ঠিক আছে, আচ্ছা এরপরে নেক্সট রুলে চলে যাই। হ্যাঁ লেখো, when the same person is the subject and object, when the same person is the subject and object, when স্যার the এটা কি same, নতুন রুল? হ্যাঁ হ্যাঁ পরের রুল, রুল নাম্বার 670, when the same person is the subject and object, it is comma it is necessary to use reflexive pronouns, it is necessary to use reflexive pronouns। মানে সাবজেক্ট আর অবজেক্ট যদি সেম হয় আর সেম পার্সন বোঝায়, হুম, তখন কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন অর্থাৎ সেলফ ওয়ার্ড দিয়ে যুক্ত করা শব্দ লিখতে বলছে। আমি যদি বলি আই কাট মি শেভিং দিস মর্নিং, মানে আমি আজকে সকালে শেভ করতে গিয়ে নিজেই নিজে কেটে ফেলেছি, তো আই কাট মি, Myself. তখন কি হবে? I cut myself. আই কাট মাইসেলফ। বাহ, মমিদা একটা উত্তর দিয়েছে আজকে, জেগেছে। আই কাট মাইসেলফ একদম ঠিক। এখানে ভার্বের পরে কিন্তু আর আই কাট মি ইউজ করবো না, বলবো আই কাট মাইসেলফ শেভিং দিস মর্নিং। এটাই এক্সাম্পল হিসেবে লিখে রাখো রিফ্লেক্সিভ প্রোনাউন। ডালিয়া কোথায় আছে? ডালিয়াদের ওখানেও কি ভোট নাকি? ভোটে তো ক্লাস করার কথা না সুনন্দার, বাকিদের তো করার কথা। ও না হয় একটা ব্যস্ত মানুষ, কিন্তু বাকিরা কোথায়? কেন স্যার, আমার তো এখানে ভোট নয়, আমাদের তো 25 তারিখে। সেই বলছি, তোমার ভোটের প্রচারে তোমার হাজবেন্ড ব্যস্ত থাকবে, তুমি এখন সেই দিকে খেয়াল রাখবে, তোমার হয়তো ক্লাস মিস হওয়ার কথা, কিন্তু এরা কি করছে ক্লাস মিস করে? প্রিয়াঙ্কা ভোট দিয়ে এসছে, ছবি দিল, তারপরে দায়িত্ব পালন করে কোথায় চলে গেল কি জানে, ওর মনে হয় ক্লাস আছে, মনে হয় পড়ানো টড়ানো আছে মনে হয়। হ্যাঁ স্যার, ডালিয়া সেদিন পড়াচ্ছে। জঙ্গল থেকে ফিরে এসে ক্লাস করলো, আজকে আর কোথায় চলে গেল? আচ্ছা ফারানা আছে, আগের দিন আরো কারা ছিল আমি নামটা মনে করতে পারছি না, আর একটা কে সঙ্গীতা বলে মেয়ে জয়েন করলো, সে আবার কোথায় চলে গেল? সঙ্গীতা মনে হয় নতুন ছিল। সহেলি মনে হয় আগের দিন একদিন ক্লাস করেছো নাকি? আমি 2-3 দিন ক্লাস করেছি। হম, তুমি কি তোমার কি জানো জুলজি সাবজেক্ট বলছিলে না? না, আমার জুওলজি ছিল না, আরেকজন যে এসেছিল সে জুওলজি। তোমার কি ছিল? আমার ম্যাথ ছিল। ম্যাথ? হ্যাঁ। ও, বিএড করা আছে? হ্যাঁ, এখন ডিএলএডও করছি। ম্যাথ তো তোমার তাহলে তো ভালো পেয়ে যাওয়ার কথা এতদিনে। মিসলেনিয়াস দাও ভালো আমি করে। হ্যাঁ, এই সবে মানে পরীক্ষা দেব আমি। 22-এ আমার শেষ ডিএলএড। 22-এ বলতে? মানে 20-22 সেশন আমার ও বিএডটা। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। সেই হিসেবে তোমরা তখন সবাই পড়া ম্যাথে অনার্স হয়নি। ফার্নার্স এখন করেছো? তোমরা সবাই খালি প্রাইমারি নয় এই হাই স্কুলের দিকে ছোট কেন গো? ভালো মানে তোমাদের মানে সংসার সামলে গিয়ে স্কুল করতে পারো সেই অর্থে, তাই তো? মানে এই 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 হিসেবেই পছন্দের নাকি না শিক্ষক হওয়ার স্বপ্ন এই সমস্ত ব্যাপার স্যাপার আছে? এমনি আমার ফ্যামিলিতে বেশিরভাগই শিক্ষক। আমার বাবা একজন শিক্ষক। আমি এমনি
মানে আমার ফ্যামিলিতে বেশিরভাগই সব শিক্ষক। আর তাছাড়া এইগুলো ওই তো মহিলাদের ইন্সপায়ার ক্ষেত্রে হয়ে ওটা যায়। একটা সুবিধা। হ্যাঁ, সেটা তো অবশ্যই সুবিধা। ঠিকই। হ্যাঁ, এবার ছোটখাটো ১ম একটা ধরে তারপর বড় দিকে এগোনো এরকম একটা ব্যাপার আছে। স্কুলের চাকরি ছোট কোথায়? তো বড়ই তো আবার। না প্রাইমারি ধরুন একটা। প্রায় তো মাইনে কত জানো? তুমি ডিএলএড হ্যাঁ, করে পাবি বলে তাহলে তুমি ফালতু কেন হেডেক নিতে যাবে? সে আমি আর সুনন্দা আগের দিন আলোচনা করেছি। শিক্ষক হলে তো অবশ্যই ভালো, সেটা বলছি না। কিন্তু এই লাইনটা তো এখন মানে সেই অনেকদিন ধরে তো পরীক্ষা-টরীক্ষা হচ্ছে না। যার ফলে প্রচুর ছেলেমেয়ে বসে আছে। আর প্রতি প্রচুর বছর তো কম্পিটিশন হয়ে গেছে এখন। হ্যাঁ, নতুন ছেলে আসছে। কম্পিটিশন লেভেলটাও বাড়ছে। আর তার থেকে বড় কথা হচ্ছে আজ পর্যন্ত কোনদিনই তো মানে কোর্টে কেস ছাড়া কোনো এসএসসি হলো না এই 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 সরকারের আমলে। যার ফলে হচ্ছে কিনা এসএসসি লাইনটাকে কি বলি বলতো? যত তাড়াতাড়ি ওই তো ম্যাথ-ফ্যাথের স্টুডেন্টরা যদি বসে থাকে, সায়েন্সের স্টুডেন্টরা সাধারণত কিছু না কিছু জব পেয়ে যায়। ম্যাথে আছে মানে তোমার স্টাফ সিলেকশন কমিশন বলো, সেন্ট্রালের জবগুলো তোমার ব্যাংক অ্যাডভান্টেজ। আছে, ব্যাংকটা খুব ব্যাংক হ্যাঁ, প্রেফারেবল। এগুলো তো অ্যাডভান্টেজ তোমার। সেই হিসেবে বলছি আরকি। অন্যান্য চাকরি দিলে হয়তো তুমি এতদিনে পেয়েই আমি এখনো কিছুতে বসিনি। আমার এই সব মানে মানে শুরু হলো আরকি নতুন। আমার তোমার চেষ্টাই করা হয়নি। গ্র্যাজুয়েশন কোন ইয়ারে? আমার ২০ তে। তারপর হুম, বিয়ে হয়ে গেছে কিছুদিন গ্যাপ পড়ে গেছিল। আচ্ছা। বা থাকো কোথায় তুমি? আমি নর্থ ২৪ পরগনা। কলকাতার কাছাকাছিই তো থাকো। হ্যাঁ, এই কলকাতার থেকে আ একটু দূরে আছি বসিরহাট। খুব দূরে নয় বসিরহাট থেকে। হ্যাঁ, যাতায়াত করা যায় মানে হুম, প্রত্যেকদিন। আমার হাসব্যান্ড যাতায়াত করে কলকাতায়। উনি অফিসে যান সেইজন্য। কিসে চাকরি করো? উনি WBCS, GST, জিএসটি ভবনে পোস্টিং? GST অফিসার হ্যাঁ। আচ্ছা। মানে ওই ট্যাক্স রিজাইন ওইগুলো ট্যাক্স হ্যাঁ, হ্যাঁ ট্যাক্সের অফিসার। তাহলে তোমার তো ওখান থেকেই গাইড পেয়ে গিয়ে ডব্লিউবিসিএসই পেয়ে যাওয়ার কথা। ম্যাথের তুমি স্টুডেন্ট ২০০ এ তুমি ১৮০ টা ম্যাথ করে আসবে ব্যাস গল্প শেষ। তোমার কে ওইসব হিস্ট্রি জিওগ্রাফি পড়তে বলেছে? স্যার অনার্সের ম্যাথ আর এই ম্যাথ একটু মানে আকাশ পাতাল সেও তফাৎ। সে হোক। এবার কিন্তু আমার একটু তোমার ব্রেইন হ্যাঁ, অন্যদের থেকে শর্ট অনেক শর্ট ফাস্ট ট্রিকস চলবে। হ্যাঁ, হুম, শর্ট ট্রিকস গুলো একটু জানা দরকার তো ওইজন্যই হুম। করা আরকি। হাসব্যান্ডের কারণ সব বই নিয়ে নাও। নিয়ে ভালো করে পড়ো। আর.এস. আগরওয়াল আর হচ্ছে টায়রা এই দুটো বই ভালো করে ফলো করো। তাহলেই তো হয়ে যাবে। ম্যাথের জন্য। হ্যাঁ, স্যার। আর.এস. আছে আগরওয়ালটা নিশ্চয়ই ফলো বই। করি। হুম। যাই হোক তো ভালো খুব ভালো। ম্যাথে সাধারণত স্টুডেন্টরা বসে থাকে না। ম্যাথ আর ইংলিশ। এজন্যই বললাম। আ কত নম্বর রুল বললাম? ১৭? কাট মাইসেলফ এইটা বললাম। আচ্ছা তারপরে আ আর পরের রুলটা বলছি, হ্যাঁ? তাহলে 18 রুল নাম্বার 18. When a pronoun is the object of a verb, when a pronoun is the object of a verb, স্যার ১৭ রুলের এক্সাম্পল দেওয়ার কথা ছিল না? ১৭ ওই যে বললাম I cut myself ও shaving this আচ্ছা, আচ্ছা। morning. এটা লিখে নাও। I cut myself shaving 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 this morning. যখন এই সরকারের আমলে এসএসসি হলো ১৪ সালে মনে হয় এসএসসি একটা হয়েছিল। আমার যত বন্ধু বান্ধবী ছিল সায়েন্সের এই মানে ম্যাথের উম প্রায় কত বলবো? আমার সঙ্গে পড়তো এরকম ম্যাথে অনার্স নিয়ে ধরো ১০ জন। হুম? ১০ জনই সেইবারের এসএসসি তেই পেয়ে গেছে। সেইবার একসঙ্গে ১০ জন পেয়ে গেছে। আর হ্যাঁ, স্যার ওই সবই ম্যাথে আমার বাড়ির আশপাশে পড়তি। ম্যাথে আগে মাদ্রাসার যে বোর্ডে পরীক্ষা হয়েছিল হুম, তাতে কাট অফ খুবই কম নেমেছিল। হুম। কত জানি ম্যাথের না স্টুডেন্ট কিন্তু পাওয়া যায় মানে না। কেউ বসে পাওয়া যায়নি। তার মানে ডেকে, ডেকে নিচ্ছিল এমন অবস্থা। হুম, এটাই আর তো। এখন এত কম্পিটিশন বেড়ে গেছে সে আর করে ওঠা যাচ্ছে না। ভালো এখন তো করে হচ্ছে খুব না ভালো করে এগুলো।
হ্যাঁ। যার ফলে তো গন্ডগোল হয়ে যাচ্ছে, কি যে হচ্ছে কি জানি। ইনফ্যাক্ট আমার আগে চাকরি পেয়ে গেছিল ম্যাথের স্টুডেন্ট। লেখো ওটা, when a pronoun is the object of a verb or preposition। স্যার হ্যাঁ, স্যার গ্রাম পঞ্চায়েত যেটা হচ্ছে ওটাতে কি মানে কি চাকরি হয় ওটাতে, মানে আমি ঠিক জানা নেই। মানে কি চাকরি পঞ্চায়েতে হয়? যেগুলো গ্রাম হ্যাঁ পঞ্চায়েতে অনেক চাকরি হয়। গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হয়, গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি হয়, গ্রাম পঞ্চায়েত সহায়ক হয়, গ্রাম পঞ্চায়েতে গ্রুপ ডি হয়। গ্রুপ ডিটা এর মধ্যে নেবে কিনা জানি না। এই তিনটে বললাম। আর পঞ্চায়েত সমিতির ক্যাশিয়ার, অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরমেটিক্স অফিসার, ডেটা এন্ট্রি অপারেটর, এগুলো হয়। ইউডিএলডিও হয় পঞ্চায়েত সমিতির। আর জেলা পরিষদেরও সেম, ওই ইউডিএলডি এগুলো হয়। সব মিলিয়ে পরীক্ষাটা হবে আর কি। এবার তুমি কিসে এক্সাম কি apply করবে? একটাই হবে? ওই সবগুলো এক্সাম পোস্টের কথাই বলছে আপনি যেগুলো বললেন। এক্সামটা কেমন ভাবে হবে? এক্সামটা আমার মনে হয় যে সেটা এখনো তো কিছু বলেনি। এখনো অব্দি পুরোপুরি এখনো বিজ্ঞপ্তিটা না বলেনি। বেরোলে তো বোঝা যাবে না। জাস্ট শুধু খালি নামটা এন্ট্রি করতে সেই একটা ওয়েবসাইট দিয়েছিল না, ওইখানে ওই আর তো কিছু বলেনি। তারপরে এই বোর্ডটা হয়ে গেল। রেজিস্ট্রেশন হলো, স্যার রেজিস্ট্রেশন হলো, হ্যাঁ, রেজিস্ট্রেশনের পর রেজিস্ট্রেশনটা এবার করে ফর্ম যবে বেরোবে। বেরোবে তো ফর্ম ফিল আপ। হ্যাঁ, পুরো ফ্রিতেই হবে ফর্ম ফিল আপ। আর ওখানে বাংলা স্যার আমি থাকবে। বলছি যে এতগুলো পোস্টের জন্য কি একটাই এক্সাম হবে না আলাদা আলাদা হবে? আগে তো এরকম কোনোদিন ঢালাও এক্সাম হয়নি, আলাদা আলাদাই হয়। ঠিক আছে, আচ্ছা। তুমি মানে মানে এক্সিকিউটিভ এর জন্য অ্যাপ্লাই করলে ওটা আলাদা হবে, সেক্রেটারির জন্য করলে ওটা আলাদা হবে। এবার তুমি কিসে অ্যাপ্লাই করছো তার উপর ডিপেন্ড করছে। হুম, এক্সিকিউটিভদের কেউ মাইন্ড ভালো। চাইলে 4টা এক্সাম দিতে পারবে না পঞ্চায়েতে? না, সব মানে একসঙ্গে দিতে পারবে না। এটা নোটিফিকেশনটা না বেরোলে পরিষ্কার বোঝা যাবে না। যদি বলে যে ওরা আলাদা আলাদা করে নেবে পরীক্ষা, একজন এতগুলোর বেশি অ্যাপ্লাই করতে পারবে না, সেটা এখন যতক্ষণ না নোটিফিকেশনটা আসবে বলা যাবে না। এবারে মোটামুটি ভ্যাকেন্সি দেখে অ্যাপ্লাই করবে। এক্সিকিউটিভ ঠিক আছে, এক্সিকিউটিভ বা গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি ওই সবই একই। এক্সিকিউটিভের মাইনে একটু বেশি, এক্সিকিউটিভ বড়বাবু 3600 গ্রেড পে। আর সেক্রেটারি মনে হয় 2600, ওইরকম। অ্যাকাউন্টস ক্লার্কও 2600, ওই ওই রকমই একই আর কি। ফুড এসআই ফেসাই যা মাইনে একই মাইনে। হ্যাঁ কি 2600, কি 2600 মানে 2600 টাকা বেতন? গ্রেড পে। সেটা গ্রেড পে। ও গ্রেড। আর এখন তো হেলথ স্কিমের আন্ডারে চলে এসছে, অসুবিধা কিছু নেই। আর যে যার জেলায় পোস্টিং পাবে, যে জেলায় অ্যাপ্লাই করবে সেই জেলাতেই পোস্টিং হবে। এটা হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট ক্যাডার, ডিস্ট্রিক্টের বাইরে যাবে না। স্টেট ক্যাডার নয় যে আজকের এই জেলা কালকের ওই জেলা, এরকম হয় না। হুম, ডিস্ট্রিক্ট ক্যাডার, যে যার ডিস্ট্রিক্ট, যে যে ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করবে সে সেই ডিস্ট্রিক্টেই পোস্টিং পাবে। পরবর্তীকালে যদি মনে করো যে চেঞ্জ করবে বা ট্রান্সফার নেবে, তখন ইন্টার ডিস্ট্রিক্ট চেঞ্জ হয়, সে অনেক ঝামেলার ব্যাপার, সচরাচর হয় না। তাই জন্য অ্যাপ্লাই যখন করবে যে ডিস্ট্রিক্টে আছো সেই ডিস্ট্রিক্টে করাই ভালো, যেহেতু তোমরা ফ্যামিলি ম্যান, সব ফ্যামিলি ওম্যান সেই হিসেবে। অন্য ডিস্ট্রিক্টে এসে তো আর পোষাবে না ওই পয়সা নিয়ে। আর তাই বাংলা আছে, বাংলা, হ্যাঁ বাংলা গ্রামার আছে ওখানে। ঠিক আছে, সমাস, কারক, প্রত্যয়, আরো সব কি ছিল না, সন্ধি বিচ্ছেদ, উম অব্যয় নাকি, অব্যয়, তারপরে হচ্ছে তোমার ওইগুলো আর কি থাকে। হ্যাঁ, ওইগুলোর উপর একটা ভালো নাম্বার থাকে। যেরকম বাংলায় তোমরা প্রাইমারি টেটে মনে হয় থাকে না বাংলা গ্রামার, ওই ওই হ্যাঁ ওই স্যার রকম। থাকে। হুম। প্রাইমারি টেটের মতোই ওরকম বাংলা, ইংলিশ, অঙ্ক। আর জিকে থেকে একটু আধটু কোশ্চেন থাকবে, ওই বিভিন্ন অ্যাব্রিভিয়েশন গুলো পড়ে আর কি। আইএলও কোথায় সদর দপ্তর, এমজিএনআরইজি এর ফুল ফর্ম কি, কোন সালে চালু হয়েছিল, কোন নেতা মন্ত্রীর নাম ফাম জিজ্ঞেস করবে, কটা জেলা পরিষদ, হুম, কে, এরকম খুব সিম্পল কোশ্চেন হয়। কোশ্চেন সেটারা সাধারণত ডব্লিউবিসিএস এরই লোকজন হয়, ডব্লিউবিসিএস অফিসাররাই হয়, ইন্টারভিউ তারাই নেন। সেই জন্য মোটামুটি ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারি যেরকম প্রস্তুতি নেয় জিকে বা ইংলিশের জন্য, সেইগুলো করে গেলেই হয়। আর যারা প্রাইমারি টেট দিচ্ছ তাদের পক্ষে খুব মানে ভালো হবে আর কি। আর আগেকার দিনে সেই পুরোনো বাংলা গ্রামার বই ছিল না, ওইটা যদি জোগাড় করতে পারো, সেই
মনে নেই আমার, সেই আগে 9-10 আমরা পড়েছিলাম যখন, সেই পাতলা চটি চটি বই ছিল। বামনদের হ্যাঁ বামনদেবের হ্যাঁ গ্রামার বইটা বামনদি, খুব ভালো। একদম একদম ওই বইটা ভালো করে যদি আমি গ্রামারটা ফলো পড়াই তো করে, মেয়েদেরকে। হুম। ওইটার থেকেই কোশ্চেন সেট করে, ওই বইটা নিয়েই প্রশ্ন করতে বসে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, আমি বলছি। মিষ্টুদির মেয়ে কি এবার মাধ্যমিক দিল? না, মাধ্যমিক দেবে, আর একটা 8 এ পড়ছে প্রি বোর্ড। ও আচ্ছা আচ্ছা। দুজনকেই বেঙ্গলি আমি পড়াই। বেঙ্গলিও পড়াই আর এসএসটিও পড়াই। ও, আমি ভাবলাম মাধ্যমিক দিল, তাই জিজ্ঞাসা করলাম। ওই বইটা পেয়ে হ্যাঁ, যাবে এই বছর কলেজ করবে। শিট বা পুরোনো বই দোকানে, নতুন পাওয়া যায় এখন। আমার কাছে আছে। ও আমি তো আচ্ছা। পেয়েছি। ও, আমি জানি না গো, পুরোনো, আমারটা পুরোনো, আমারই বই ছিল পুরোনো, আমার ক্লাসের বই, ওইটাই খুঁজে কেটে পেয়েছিলাম আর কি। হম, আমি ওই পরীক্ষায় অনেকবার পাস করেছি, এক্সিকিউটিভ ইন্টারভিউ দিচ্ছি ও। উম, এমনি একবার পাস করলে সবাই সব পরীক্ষায় অনেকবারই পাস করে, সেটা কথা নয়, কিন্তু ভালো পরীক্ষা ওটা। হম, ওই যখন বেরোবে ভোটটা হয়ে যাক, তারপরে মোটামুটি ধরো আবার বিধানসভার আগে এই রিক্রুটমেন্টটা হবে আর কি, পরিষ্কার কথা, কুমির ছানা দেখানোর মতো দেখিয়ে রেখে দিল, এইগুলো লোক নেবো ভোটটা হয়ে গেলে। ভোটের রেজাল্টের উপর ডিপেন্ড করছে নোটিফিকেশন কবে বেরোবে। যদি রেজাল্ট ভালো হয় তৎক্ষণাৎ নোটিফিকেশন বের করবে, যদি রেজাল্ট খারাপ হয় এখন ওই নিয়ে বিশ্লেষণে বসবে, এসব ভুলে যাবে। তারপর আবার এবছর কেটে গেলে সামনের বছর একটা নোটিফিকেশন দেবে, পরীক্ষা নিয়ে মোটামুটি তোমরা আশায় থাকবে এবার মনে হচ্ছে চাকরিটা হবে, তাহলে 26 সালের ভোটটা ভালো করে দাও, তারপর দেখছি কি করা যায়। আবার ভোটের রেজাল্টের অপেক্ষা করতে হবে, তারপরে ভোট ইকুয়াল টু হচ্ছে এক্সাম, এছাড়া কোনো গল্প নেই। দেখবেন স্যার শেষে বয়স হয়ে গেছে, দিয়ে ঘরে বিছানা ধরে দিয়েছি, আর কিছু হবে না। আগে থেকে দরখাস্তটা করিয়ে নেবে ওরা, বয়সটা আর বাড়লো না। অ্যাপয়েন্টমেন্ট যখন পাবে তখন তোমার 50 হতে পারে বয়স, কিন্তু তুমি যখন অ্যাপ্লাই করেছিলে তখন তো 30 ছিল। সেই আর রকম। সে তখন আর দেখবেন পা চলে গেছে, কোমর চলে গেছে, হ্যাঁ, ঘোরাতে ঘোরাতে যাচ্ছি অফিস। হম হম, মানে এটা অসম্ভব কিছু নয়, এরকমই হচ্ছে আজকাল। পঞ্চায়েত দপ্তরে এই সুব্রত মুখার্জি যতদিন বেঁচে ছিল সব ফেলে রেখেছিল পরিষ্কার। সত্যি কথা, লোকটা খুব ভালো লোক ছিল একদিক দিয়ে যেমন, কিন্তু লোকটা খুবই কাজের দিক থেকে না বেকার লোক ছিল একদম, কোনো কাজটাই করেনি পঞ্চায়েত মন্ত্রী থাকাকালীন। পুরো ভাঁওতা মেরে সরকারকে টুপি পরিয়ে আর নিজের নিজের মতো ছিল। মানে বলা উচিত নয় কিন্তু তাও বলছি, কিন্তু ওই লোকটা একদমই কাজ করেনি, যার ফলে পঞ্চায়েত দপ্তরে এত ভ্যাকেন্সি, তারপরে যারা মারা গিয়েছে তাদের বাড়ির কেউ চাকরি পায়নি, সব ফাইল নিয়ে এক জায়গায় রেখে দিয়েছে, দিয়ে আর এদিক ওদিক ঘুরে বেড়াতো, আর গড়িয়াহাটে বিরিয়ানি খাচ্ছে আর ওই এর ঠাকুর তৈরি করছে, খালি পুজো হচ্ছে প্রতি বছর ওই এক ডালিয়া। এখন স্যার পঞ্চায়েত মন্ত্রী কি আছে? এখন তো এখন পঞ্চায়েত পঞ্চায়েত মন্ত্রী মন্ত্রী কে? পুলক না কি নাম বললো বেশ, পুলক রায় নাকি, আমার ঠিক খেয়াল নেই, তবে নতুন একজন, ঠিক আছে। এই মারাত্মক কাজে যেদিন থেকে দায়িত্ব নিয়েছেন, টপার টপ, মানে যেগুলো কারোর বাবা বা কেউ চাকরি করতে মারা গিয়েছে, সেই অ্যাপয়েন্টমেন্ট গুলো ফটাফট ছেড়ে দিয়েছে, প্রচুর ছেলেকে ওরকম চাকরি দিয়ে দিয়েছে। আর তারপরেই তো এই নোটিফিকেশনের জন্য অর্থ দপ্তরে পাঠিয়ে পারমিশনটা নিয়ে এলো। ওই লোকটা হেভি কাজের লোক, মানে ওনার যে পার্সোনাল সেক্রেটারি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ইলেকশনের ওসি ইলেকশন ছিল, ডব্লিউবিসিএস অফিসার সৌম্যব্রত স্যার, তো সেই উনি এখন ওনার পিএ হয়ে গিয়েছেন। উনিও খুব কাজের লোক, মোটামুটি ভালো ইয়ে করছে দেখছি দপ্তরটা। কিন্তু ওই সুব্রত মুখার্জি থাকাকালীন কিচ্ছু, এই হেলথ স্কিম ওয়েস্ট বেঙ্গল, মানে যারা পঞ্চায়েত কর্মী যারা তাদের এই হেলথ স্কিমের আওতায় ছিল না। এই ফাইলটা 11 না 12 সালে সুব্রত, 11 সালে ক্ষমতায় আসার পরে কিছু বছর পরেই এটা পাঠানো হয়েছিল। আর সুব্রত মুখার্জি প্রতিদিনই আশ্বাস দিত, হ্যাঁ এই হয়ে গেছে, এবার মমতা ব্যানার্জির টেবিলে আছে, ওটা হয়ে যাবে, তোমাদের সব হেলথ স্কিমের আন্ডারে চলে আসবে, গভর্নমেন্ট হেলথ স্কিম, কোনো অসুবিধা নেই, করে লোকটা মরেই গেল নিজে, হেলথ স্কিম আর হলো না। তারপরে এই এই লোকটা এসেই করলো, এই পুলক না কি নাম, পুলক রায় বা কি একটা টাইটেল আমার মনে পড়ছে হ্যাঁ না। স্যার, এখন তো ইয়ে দেখাচ্ছে, শিউলি সাহাকে দেখাচ্ছে প্রদীপ ওয়েস্ট বেঙ্গলের। মজুমদারকে বল। হ্যাঁ প্রদীপ হ্যাঁ পি দিয়ে নাম প্রদীপ উৎকল, মজুমদার। প্রদীপ প্রদীপ মজুমদার, মজুমদার। তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে শিউলি সাহা না, শিউলি সাহা শিউলি সাহা ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট দেখাচ্ছে। না না, শিউলি সাহা ও তাহলে কি উনি মন্ত্রী দেখাচ্ছে, তাহলে ও তো ওই সেই কি না হয় না না। না, ওটা ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। না না ওটা নয়, ওই ঠিকই বলেছে, প্রদীপ মজুমদার, প্রদীপ মজুমদার মনে পড়েছে, প্রদীপ মজুমদারই মন্ত্রী। উনি খুব কাজের লোক এবং উনি আসাতেই এই
হেলথ স্কিমটা চালু হলো, অ্যাপয়েন্টমেন্ট গুলো দিচ্ছে, রিক্রুটমেন্টের নোটিশ দিচ্ছে। পঞ্চায়েতের লোক নেই তো, কাজ হয় না তো, এই জন্য বন্ধ হয়ে আছে। কন্ট্রাকচুয়াল লোক নিয়ে কাজ করছে সব। এই লোকটা খুব কাজের আছে। লোকে আমরা ধরো একটা সময় দুয়ারে সরকার করছি, এ করছি, তখন যখন ইউনিয়ন থেকে সব ওই ফেডারেশন থেকে বলেছিল যে দুনিয়ার লোকের স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছে, কিন্তু পঞ্চায়েত কর্মীদের কোনো মানে এর আওতায় নেই, কি বলে ওটা, হেলথ স্কিমের আওতায় নেই। প্রাইমারি টিচারদেরও হয়ে গেল স্বাস্থ্যসাথী, তখনও পঞ্চায়েত কর্মীদের হেলথ স্কিমে ঢোকায়নি। তখন সুব্রত মুখার্জি কায়দা করে বলছে, বলে সবই তো সরকারি, তোমাদের আবার হেলথ স্কিমের কি আছে, ও তো হেলথ স্কিম পায় তো। তখন বলছে যে পঞ্চায়েতরা অ্যাকচুয়ালি কি, পঞ্চায়েত মানে কিন্তু সেমি গভর্নমেন্ট, মানে যেরকম প্রাইমারি, পুরোপুরি কিন্তু পিওর গভর্নমেন্ট নয়। হুম। তো পঞ্চায়েতও তাই, পঞ্চায়েত সমিতিও তাই, জেলা পরিষদও তাই। সেটা নাকি সুব্রত মুখার্জির মতো লোক জানে না। যখন বলতে গেছিল বলে নাকি, কই আমি তো জানি না। তাহলে এরা এরা সব মানে বেসরকারি লোক দুয়ারে সরকার করে, মানে উল্টে আর কি, মানে ব্যঙ্গ করছে আর কি। হুম। লোকটাকে এতদিন ভালো ভাবতাম, ছোটবেলা থেকে প্রতিদিনই প্রতিবারে ওই গড়িয়াহাটে ঠাকুর দেখতে গেলে লোকটাকে দেখতেও পেতাম, লোকটা যে এইরকম জানতাম। যাই হোক, তাই প্রদীপ মজুমদার আসাতে সব করে দিয়েছে। তো মমতা ব্যানার্জি তো ডিক্লেয়ারই করে দিল যে হেলথ স্কিম চালু হয়ে যাবে। আর কতটা কি হবে সেটা পরের কথা, কিন্তু করেছে তো।